নমস্কার। অনেকদিন পর লাইভে আসলাম। নানান কাজের ঝামেলা ছিল প্রচুর, সেসব কাজের কারণেই নিয়মিত লাইভে আসতে পারিনি। সংগঠনের কার্যক্রমেও কিছুটা শিথিলতা, গতি যতটা থাকা দরকার ছিল সেগুলো নাই। এটা আমরা গত ডিসেম্বরের পরের থেকেই খুব একটা ভালো গতিশীল আমরা সেন্ট্রাল কমিটিতেও না, এবং আমাদের জেলা কমিটিগুলো খুব একটা বেশি কার্যক্রম চলছে না। তো কিছু কিছু জেলায় খুব ভালো কাজ চলছে। কেন্দ্র লেজি থাকলে এসেও তাই হয়, একই জিনিস হয় আর কি। তো এখন নতুন করে আবার আমরা ব্যাপকভাবে কার্যক্রম আমরা শুরু করব। সেন্ট্রালে একেবারে কিছু করি নাই আমরা, তা না। আমরা বেশ কিছু কর্মসূচি নিয়েছি, কাজকর্ম করেছি। রামনবমী উৎসব ব্যাপকভাবেই আমরা করেছি। কয়েকদিন আগে এই যে হরিজন পল্লীতে যে হামলা হলো, সেখানেও আমরা ব্যাপকভাবেই যখনই ঘটনার সঙ্গে সঙ্গে আমরা গিয়েছি সেখানে। পরবর্তীকালে ঢাকায় আমরাই সবচেয়ে বড়, আমরাই একমাত্র সংগঠন যারা এইটার বিরুদ্ধে রাস্তায় রুখে দাঁড়িয়েছি, এবং বড় প্রোগ্রাম হয়েছে সেখানে। প্রায় 2-2.5 হাজার লোক নিয়ে আমরা বিক্ষোভ মিছিল করেছি। তো সামনে রথযাত্রা আছে, তো সেই বিষয়গুলো নিয়েও আমাদের কর্মসূচি আছে। তো এর মাঝে আমরা কান্তজির মন্দিরে দিনাজপুরে, সেখানে আমরা গিয়েছিলাম। ওখানে আমাদের একটা বড় সমাবেশ হয়েছে। বড় হয়নি, এর আগে একবার অনেক বিশাল সমাবেশ, যেখানে 35 থেকে 40 হাজার লোকের একটা সমাবেশ ছিল। এবছর তা হয়নি, একেবারেই অল্প, এই 5-7 হাজার লোকের মধ্যে সীমাবদ্ধ আর কি। তার মাঝে আমরা খুলনায় গিয়েছি, বন্যার্তদের ত্রাণ দিতে গিয়েছি। সেখানে আমাদের ছাত্র মহাজোট কয়েকদিন আগে সিলেটে তারা প্রোগ্রাম করে আসলে, সেখানেও তারা ত্রাণ দিয়েছে। সাধ্যমতো আমাদের যতটা সামর্থ্য সেটা আমরা দিয়েছি। আসলে তো প্রচুর দরকার। তো যাই হোক, এর মাঝে আরো ছোটখাটো বেশ কিছু প্রোগ্রাম আমরা নিয়মিতই আমরা করছি। বিভিন্ন জেলায় যাচ্ছি, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে আমরা যাচ্ছি। মাঝে আমরা যশোরে আমাদের একটা প্রোগ্রাম ছিল, জেলা সম্মেলন, সেখানে আমরা গিয়েছি। তারপরে আরো কয়েকটা প্রোগ্রাম বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি আর কি। তো যাই হোক, আমরা এখন আনুষ্ঠানিকভাবে শুরু করি না, দীর্ঘদিন পরে যেহেতু আসলাম। তো সকলকে নমস্কার। আমরা দীর্ঘদিন পরে আবার আপনাদের সঙ্গে যুক্ত হলাম। তো যুক্ত হওয়ার ব্যাপারে যে বিষয়টা, সেটা হচ্ছে যে হিন্দু মহাজোটের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো গতিশীলতা নাই। সেটাকে আবার গতিশীল করার জন্য আমাদের কি কি কর্মসূচি নেওয়া দরকার, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো প্রথমেই আমাদের এই করি নাই তার মধ্যে কয়েকটা কথাগুলো আমরা বলি। যে তার মধ্যে প্রথমেই যেটা আসে, যে রামনবমী উৎসব আমরা ব্যাপকভাবে করেছি, এবং বাংলাদেশ সহ ভারত সহ পৃথিবীর অনেক দেশের পত্রপত্রিকায় আমাদের হিন্দু মহাজোটের প্রোগ্রামগুলো ব্যাপকভাবে হাইলাইট হয়েছে। এবং আপনারা জানেন যে এই সেই রামনবমী প্রোগ্রামগুলো ঢাকাতে আমরাই প্রথম শুরু করি। ঢাকার বাইরেও আপনার চট্টগ্রাম থেকে আরম্ভ করে বিভিন্ন জেলায় এটা হিন্দু মহাজোটের নেতৃত্বেই, আমাদের হিন্দু মহাজোটের নেতৃত্বেই এটা সারা বাংলাদেশে আমরা রামনবমী উৎসব করেছি অতীত থেকে এই গত পর্যন্ত। এই বছর হিন্দু মহাজোটের নামে আর একটা গ্রুপ তৈরি করেছে, তারা করেছে দয়াগঞ্জ শিব মন্দিরে একটা প্রোগ্রাম করেছে। কিন্তু প্রোগ্রাম করলেও সেটা রামনবমী কিনা এটা নিয়ে সন্দেহ আছে। কারণ যদিও তাদের এই বিষয়গুলো কোনো পত্রপত্রিকা নিউজ হয়নি, ওখানে সাইদ খোকন সাহেব তারা গেস্ট করেছিল। পরে একটা মাত্র পত্রিকা আমার চোখে পড়েছে অনলাইন, সেখানে বঙ্গবন্ধুর গুণকীর্তন হয়েছে। বঙ্গবন্ধু কি কি করেছে, অবশ্য সেই গ্রুপটা তৈরি হয়েছে, আমাদের সঙ্গে ছিল, তাদেরকে আমরা নিয়ে এসেছিলাম, সংগঠনে নিয়ে আসছিলাম, যে হিন্দু সমাজ জাতি ধর্ম রক্ষার জন্য। কিন্তু তারা আসার পরেই বঙ্গবন্ধুর স্বপ্ন কি, বঙ্গবন্ধুর কার্যক্রম কি, বঙ্গবন্ধুর আদর্শ কি, বঙ্গবন্ধুর এই কি, সেইগুলোই করতে চায়। বঙ্গবন্ধুর মৃত্যুর দিন, বঙ্গবন্ধুর জন্মদিন, এইগুলো। আমরা তাদের বলেছি, দেখেন বঙ্গবন্ধু করার মতো লোক বাংলাদেশে প্রচুর আছে, হিন্দু সমাজ, হিন্দু ধর্ম, হিন্দু জাতি রক্ষা করার মতো লোক নেই। অথবা আমরা গুটি কয়েক মানুষ, এই গুটি কয়েক মানুষ আমাদের সমাজ, আমাদের ধর্ম, আমাদের জাতিকে আমরা রক্ষা করি।
কিন্তু তাদের তা না। সে রামনবমী উৎসব হলেও সেখানে বঙ্গবন্ধুর আলোচনা, জন্মাষ্টমীর উৎসব হলেও সেখানে বঙ্গবন্ধুর আলোচনা, দুর্গাপূজার উৎসব হলেও সেখানে বঙ্গবন্ধুর আলোচনা। তা আমরা তখন বলছি, দেখেন ভাই, এই বঙ্গবন্ধুর আলোচনা করার জন্য আপনি বঙ্গবন্ধু পরিষদ করেন, হিন্দু মহাজোটের দরকার নেই। একটা গ্রুপ তারা তখন বলল যে না, তাহলে আমরা করি, জনশক্তি ঐক্য জোট নামে তারা একটা সংগঠন করলো। আমাকে বললো যে আপনি থাকবেন। আমি বললাম আমি আর সংগঠন প্রতিদিন পাল্টানো আমার স্বভাব না। একটা সংগঠন তৈরি করছি, এই সংগঠনের পিছনেই আমরা সময় দিতে পারি না। প্রচুর অর্থ দরকার, প্রচুর শ্রম দরকার, যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা করার দরকার সেটা আমরা দিতে পারছি না। একটা জাতি আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা এর আগেও বলেছি যে এই বাংলা ভূমি 100% হিন্দু ভূমি। সেখান থেকে 1947 সালে 33%, 1971 সালেও ছিল 22%, 2015 মানে এখন থেকে মাত্র 6 বছর আগেও সরকারি হিসাবে হিন্দু সংখ্যা ছিল 10.7%। 2022 সালে হিন্দুর সংখ্যা কমেছে মাত্র এই সরকারের সময় আরো 2.8% হিন্দু কমেছে, এখন হচ্ছে 7.9%। তো এইভাবে যদি হিন্দু কমা অব্যাহত থাকে, আগামী 20-30 বছরে হিন্দু শূন্য হয়ে যাবে। তো যেখানে আমার নিজের অস্তিত্বই থাকে না, সেখানে আমি বঙ্গবন্ধু দিয়ে কি করবো, আর ওই জিয়া দিয়েই কি করবো, আর কমিউনিস্ট পার্টি দিয়ে কি করবো, আর অন্য দিয়ে কি করবো? তাহলে প্রথম যে কাজটা আমাদের করা দরকার আমার মতে সেটা হচ্ছে আগে নিজের অস্তিত্ব রক্ষা করা, নিজের ধর্ম রক্ষা করা, নিজের জাতি রক্ষা করা। এই হলো প্রথম কাজটা। তো সেই কারণে আমরা হিন্দু মহাজোট যেটা গঠন করেছিলাম, আমরা প্রথম থেকেই বলেছিলাম যে আমরা শয়নে স্বপনে নিশি জাগরণে হিন্দু সমাজ, হিন্দু ধর্ম, হিন্দু জাতি রক্ষার ব্রত নিয়ে হলো আমাদের কাজ। আর বাকি যদি কেউ মুক্তিযুদ্ধের চেতনা করতে চান, সেটা আলাদা। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, আপনাদের অবারিত দ্বার, সেগুলো খুলে আপনারা মুক্তিযুদ্ধের চেতনা করেন, সাম্যবাদ করেন, বঙ্গবন্ধুবাদ করেন, যা মনে চায় তাই করেন। কিন্তু এই জায়গাটুকু একেবারেই সংরক্ষিত, সেটা হচ্ছে শুধুই হিন্দু রক্ষা করা, এইটুকু। হিন্দু ধর্ম আজকে প্রতিদিন হুজুররা ফুসলায় হিন্দু ছেলে মেয়েদেরকে ধর্মান্তরিত করছে। আমাদের এই বাণীটা, সনাতন ধর্ম একটা বিজ্ঞান ভিত্তিক ধর্ম, সনাতন, এই কথাগুলোই কিন্তু আমরা প্রত্যেকটি বাড়িতে আমরা এখনো পৌঁছাতে পারিনি। প্রতিদিন লাভ জেহাদের শিকার হয়ে শত শত ছেলে মেয়েগুলো কনভার্ট হয়ে যাচ্ছে, ফ্যামিলি ধরে কনভার্ট হচ্ছে। আমরা কিন্তু সেগুলো রক্ষা করতে পারছি না। তো সেই কারণে আমরা নিজের কাজটুকু আমরা যখন করতে পারছি না, সেখানে আমরা আরো বিশাল পরিসর নিয়ে আমরা করবো কিভাবে? তো এখন অনেকেই এখানে আসলে তারা মনে করে যে সংগঠনের কেউ আছে ছবি তোলার জন্য। আপনি দেখবেন একটা গ্রুপ আছে শুধুমাত্র এই মন্ত্রীর পিছনে যায় একটা ছবি তুলবে, ওই মন্ত্রীর পিছনে যায় ছবি তুলবে, এই ছবি তোলা পর্যন্তই তাদের কাজ। আবার এই এক সপ্তাহ আগে দেখলাম তারা ত্রিপুরা গেছিল আর কি, ওই বিশ্ব হিন্দু পরিষদের একটা কর্মসূচিতে যোগদান করতে গিয়ে, ওখান থেকে গিয়ে ওই যে ছবি তোলা, কোন বিজেপির নেতার সঙ্গে একটা ছবি তুলবে, কোথায় একটা ছবি তুলবে। তো এই ছবি তোলা হচ্ছে তাদের পেশা, এই পর্যন্তই। আবার সেটা বলে সুমহান মুক্তিযুদ্ধের চেতনায়। আরে বাবারে, হিন্দু সমাজ ধ্বংস হয়েছে কি আজকের থেকে নাকি? হিন্দু সমাজ বাংলাতে ধ্বংস হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি থেকে শুরু করে, সেই আমল থেকে এখনো পর্যন্ত হিন্দুরা পরাধীন। আমরা মুসলিমদের অধীনে পরাধীন হয়েছি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির সময়। তারপরে 1757 সালে ইংরেজদের অধীনে আমরা পরাধীন হয়েছি। আবার 1947 সালে যখন দেশ ভাগ হয়, তখন সেই আবার পাকিস্তানি অর্থাৎ মুসলিমদের আন্ডারেই আমরা পরাধীন আছি। আবার 1971 সালে আপনি বাঙালির মুক্তিযুদ্ধ বলছেন, কিন্তু হিন্দু আর মুসলিমের কোন মুক্তিযুদ্ধ না। হিন্দুরা কিন্তু এখনো পরাধীন, আমরা এখনো পরাধীন। কেন পরাধীন? আমরা এই দেশ স্বাধীন হয়েছে হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বলতেছেন বাঙালির মুক্তিযুদ্ধ, কিন্তু বেছে বেছে কিন্তু হিন্দুদের সম্পত্তি এনিমি হয়ে গেছে। বেছে বেছে শুধু হিন্দুদের বাড়ি লুট হয়েছে, বেছে বেছে হিন্দু সম্পত্তির লুট হয়েছে, প্রত্যেকটি হিন্দু বাড়ি লুট হয়েছে, কোন মুসলিমের বাড়ি লুট হয়নি। এটা আমরা আগেও বলি, বিশেষ দিকে বলি। কোন মুসলিমকে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় নাই পাকিস্তানি আর্মির ভয়ে, কিন্তু হিন্দুদের হয়েছে। লুঙ্গি খুলে খুলে চেক করে দেখেছে কার খাতনা করা আছে কি আছে না। বহু হিন্দু বেঁচে আছে, তাদেরকে পাক আর্মিরা এসেই জিজ্ঞেস করতো যে আপনারা কলেমা পড়তে পারে কিনা, যদি মুসলিম হয় ছেড়ে দিয়েছে, নাহলে ছাড়ে নাই। তাহলে এই যে 71 সালের যে মুক্তিযুদ্ধ, সেটাও কিন্তু একতরফা হিন্দু নির্যাতন, হিন্দু ধ্বংসের। তো সে তারপরে বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে হিন্দুদের সম্পত্তিগুলি ভেস্টেড প্রপার্টি করেছে। বাংলাদেশের রাজাকার, আলবদর, আলশামস, এদের সম্পত্তি এনিমিও হয়নি। এরা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। আওয়ামী লীগের নেতারা মুসলিম লীগ জামাতের নেতাদের সঙ্গে ছেলে মেয়ে বিয়ে দিচ্ছে, তাদের সঙ্গে অর্থনৈতিক লেনদেন আছে, তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সবই আছে। শুধু রাজনীতির খাতিরে আমাদেরকে হুলিয়ে দিয়ে তাদের মুখোমুখি দাঁড় করায়
যখন আবার তারা আমাদের বিরুদ্ধে যখন হামলা করে, লুটপাট করে, অগ্নিসংযোগ করে, তখন এরা ছবি তুলে সেগুলো দেখায় যে বাংলাদেশে মাইনরিটিরা নির্যাতিত, জামাত বিএনপি এগুলো করছে। কিন্তু জামাত বিএনপির এই অজুহাতে কিন্তু শাস্তি দেয় না। আপনি ধরেন 1991 সালে ভোলা থেকে আরম্ভ করে সারা দেশে ব্যাপকভাবে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে বিএনপির সময়। সেই সময় আমাদের মুনতাসির মামুন, তারপর শাহরিয়ার কবির, এরা ভিডিও করছে, নাটক তৈরি করছে, আরো বহু কিছু তৈরি করছে। গোপালগঞ্জে হাজার হাজার লোককে নিয়ে এসে ওখানে ভিডিও তৈরি করেছে, সেটা দেশে বিদেশে প্রচার করে আওয়ামী লীগ সুবিধা নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই যে আওয়ামী লীগ 3 টাইম ক্ষমতায় আছে, সেই ভোলায় যারা হিন্দুদের বাড়ি হামলা করেছিল বিএনপি জামাতের লোক, তাদের ভাষায় তাদের একজন লোককে শাস্তি দিয়েছে 1 মাসের, যে তারা হিন্দুদের বাড়ি ঘরে হামলা করেছিল, অতএব এই বিএনপি জামাতের রক্ষে নাই, তাদের শাস্তি দিলাম, দেয়নি। তার মানে এতে হচ্ছে যে সব রসুনের এক গোয়া একটা কথা আছে না, একই রকমের। এখানে মুক্তিযুদ্ধের চেতনাও তারা, আবার ইসেও তারা। এই ধরেন আপনার ঢাকার পাশেই রাজধানী মার্কেট নামে একটা মার্কেট আছে, দেখবেন ওখানে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট করেছে হিন্দু মন্দির, মদনেশ্বর মহাদেব দেউ ঠাকুরের জমি দখল করলো কারা? মুক্তিযোদ্ধারা। প্রায় 4,500 দোকান আছে, মাঝে এই মন্দিরটাকে একটা কারাগারের মতো, কংসের কারাগারের মতো বিশাল একটা ওয়াল দিয়ে আটকায় রাখে। আপনি যদি ওয়ারিতে যান, ওয়ারির মধ্যে এই পাশে আসবেন, এই যে যেখানে জয়কালী মন্দির এইদিকে ডান পাশে দেখবেন একটা ইসলামী প্রাথমিক বিদ্যালয়, একটু উকি দিয়ে দেখবেন ওর মধ্যে এখনো প্রাচীন মন্দির আছে, উপরে রেখেই উপর দিয়ে ছাদ দিয়ে রাখছে, এখন আছে। তাহলে এই যে যারা মুক্তিযোদ্ধা করতেছে, এরা যে আমাদের খুব একটা কল্যাণকর কাজ করছে তা না। তো যাই হোক, আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে যখনই মানুষের আমাদের এখানে যখন দেখে যে না এইগুলো করে সুবিধা নেই, আমাদের এই এখন নব একটা হিন্দু মহাজোট তৈরি করছে, তারা তাদের নেতা একদিন করে বসলো যে আমরা 2 ভাই চলেন যাই আওয়ামী লীগের অমুক বড় নেতার কাছে আমরা যাই, ওখান থেকে আমাদের কিছু নিতে হবে। আমি বললাম যে আপনার আমার নেওয়ার জন্য তো কিছু নাই, আপনি একটা বড় পজিশনে আছেন, আমিও সুপ্রিম কোর্টের উকিল, আমাদের কিন্তু এর চেয়ে বেশি কিছু আয় রোজগার করার দরকার নেই। এখন আপনার আমার দরকার আছে সাংবিধানিকভাবে হিন্দু সমাজ জাতিকে কিছু পাইয়ে দেয়া, তাইলে হিন্দু সমাজ যদি বাঁচে তাহলে আমরা বাঁচবো না। তার মনোপুত হলো না, তিনি বঙ্গবন্ধুর জন্ম দিবস পালন করবেন, বঙ্গবন্ধুর মৃত্যু দিবস পালন করবেন, বঙ্গবন্ধু এমনকি বললাম না রামায়ণ পাঠ করতে গেলেও বঙ্গবন্ধু, জন্মাষ্টমী পালন করতে গেলেও বঙ্গবন্ধু। এখন আর ওইগুলো দেখালাম না। এখনই দেখেন, যখন এই হরিজন পল্লী উচ্ছেদ হলো, হরিজনটা একেবারে নিচের পক্ষ হলো 250 বছর ধরে ঢাকা শহরে, এই 250 বছরে ঢাকা এখন তাদের বড় বড় বিল্ডিং, তারা অনেকেই আসছে 20 বছর, 30 বছর, 50 বছর, সর্বোচ্চ হচ্ছে 100 বছর না, 50 বছরের মধ্যেই ঢাকায় এসে তারা বিশাল বিশাল বিল্ডিং এর মালিক হয়ে গেছে, তারা বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে। অথচ যারা আজকের থেকে প্রায় 250 বছর ধরে এই ঢাকা শহরের মানুষদেরকে সেবা দিয়ে যাচ্ছে, তাদের কিন্তু 1 শতক জমি নেই। এদেরকে পঙ্গু করে রাখছে কারা? এই যারা রাষ্ট্র ক্ষমতায় আছে সেই আমল থেকে আরম্ভ, সে বিএনপি আলারাও তাই করছে, জামাতের ক্ষমতায় ছিল না, বিএনপি জামাত একসাথে, এর সাথেও তাই করেছে। কেউ কিন্তু এদের জন্য 1 শতক জমি বরাদ্দ দিয়ে দেয়নি যে তোমরা এই আজ গত 250 বছর ধরে এইখানে বসবাস করছো, এই দেশে ঢাকাবাসীকে তোমরা সেবা দিয়ে যাচ্ছ, তোমাদের প্রত্যেকের। এই দেশে সাংবাদিকদের প্লট দিয়েছে, সেনাবাহিনীর যারা 20 বছর চাকরি করে তাদের জন্য, কিংবা 30 বছর চাকরি করছে তাদের দেখেন বড় বড় প্লট বানায় তাদেরকে ফ্রি প্লট দিয়েছে, আরামসে থাকতেছে। এই প্রত্যেকের জন্যই সুবিধা আছে। কিন্তু এই যারা এই ঢাকা শহরটাকে এরা যদি কর্মবিরতি করে, আপনার 1 মাস না 3 দিন কর্মবিরতি করবে, এই ঢাকা শহরের সমস্ত মানুষ লেজ গুটায় পালায় চলে যাবে, এত দুর্গন্ধের চোটে কেউ থাকতে পারবে না, অথচ তাদের দেখার কেউ নেই। এরা এই জায়গার মধ্যে একটা ছোট্ট খুপড়ি ঘরের মধ্যে ছেলে মেয়ে বউ নিয়ে যে কি দুর্বিষহ জীবন যাপন করে আপনি কল্পনাও করতে পারবেন না। একসময় তো এদের হোটেলের মধ্যে খাইতেও দিত না, অনেকে আবার বলে বেড়াবে এগুলো হিন্দুরা না, আপনি মুসলিমদের কোন হোটেলে গেলে মুসলিমরাও খেতে দেয় না। তো যাই হোক, এখন তো অনেক সময় চেঞ্জ হয়ে গেছে, এখন তো আগের দিনে হাত দিয়ে সবকিছু ময়লা টয়লা পরিষ্কার করতে হতো, এখন তো সব মেশিনে করে। এখন অনেক মুসলিম লোক তাদের যে পেশাভিত্তিক একটা ছিল সেটাও মুসলিম লোকরা দখল করে নিচ্ছে, সেখানে চাকরি বাকরি করে। এই বিভিন্ন জায়গায় তারা তাদের দেখেন নিয়ম, এই দেশে আছে না, ওই যে বার্মা থেকে আসছে খুনি সন্ত্রাসী, এবং বাংলাদেশে এসেও কক্সবাজারের পাহাড় কেটে ধ্বংস করে দিয়েছে, গাছপালা কেটে ধ্বংস করে দিয়েছে। এই এলাকার অত্যাচার রাহাজানি, এমন কোন ওই এলাকার হিন্দু না মুসলিমরাই তাদের উপর অতিষ্ঠ, তাদের বিদায় করেন। সেই লোকগুলোর কিন্তু সেই কোথায় ভাষান্তর না কোন জায়গায় তাদের ঘর বাড়ি করে দিয়েছে, তাদের আরামসে খাচ্ছে যাচ্ছে,
তাতে কোনো অসুবিধা নেই। এরা কিন্তু এই বাংলাদেশের উন্নয়নে কোনো ভূমিকা রাখতেছে না, কোনো সেবা নেই। তাদের জন্য প্রাণ কাঁদে, মন কাঁদে, সমস্ত কিছু কাঁদে। কারণটা কি? তারা তাদের সমাজের মানুষ, তাদের ধর্মের মানুষ, কিন্তু এরা তো তা না, এরা তো হিন্দু। এখন এই আগের ইনি এই যে বর্তমান যিনি বঙ্গবন্ধুর পরিবারের মানুষ, ব্যারিস্টার কি নাম, ফজলিনুর তাপস, এর আগে এই যে ধলপুর এইখানে একটা ছিল, সেখানে হাজার হাজার মানে পরিবারকে তারা ওইখান থেকে উচ্ছেদ করে দিয়েছে। উচ্ছেদ করে দিয়ে একটা দুইটা বিল্ডিং করে যারা সরকারি চাকরি করে তাদেরকে কোয়ার্টার বরাদ্দ দেয় এবং চাকরি শেষ হলে তারা রাস্তায় ফেলে দিবে, কোনোই নেই। কেন রে ভাই? তারা আজকে এখানে যদি 250 বছর ধরে থাকে, তো সরকারি আইন অনুসারেই বলা আছে আমাদের মানে যেটা ভূমি আইন, 100 বছর ধরে যদি 60 বছর ধরে, 100 বছর না, অনলি 60 বছর যদি আপনি সরকারি ভূমিতে আপনি বসবাস করেন এক নাগাদে, এই ভূমি তার হয়ে যায়। তাহলে আজকে এই সম্পত্তিগুলো যেহেতু অল্প একটু জায়গা, এটা কলোনির নামে বরাদ্দ দিয়ে, হরিজনদের নামে বরাদ্দ দিয়ে ওইখানে বহুতল বিল্ডিং করে প্রত্যেক পরিবারকে তারা একটা বাসস্থান করে দিতে পারে। আপনি এদিকে সারা বাংলাদেশে গৃহহীনদের গৃহ করে দিচ্ছেন, মডেল গ্রামের মধ্যে কি কি বাড়ি করে দিচ্ছেন। তো এরা যাদের বাড়ি করে দিচ্ছেন তারা কি এই সমাজের কোনো ভূমিকা মানে সেবামূলক কোনো কাজে লাগতেছে? কিছুই না। তারা যার যার কাজকর্ম করে খাচ্ছে, যার যারই করে চলছে। কিন্তু যারা এই ঢাকা শহরে সেবা দিচ্ছে, আপনি তাদেরও তো ঘর করে দিতে পারেন। এখানে বহুতল বিল্ডিং করে আপনার 20টা বিল্ডিং যদি করা যায়, 20 তলা, এক এক বিল্ডিং এ যদি মানে এক এক ফ্লোরে 4টে করে ফ্ল্যাট হয়, তাহলে 80টা করে পরিবার এক বিল্ডিং এ থাকতে পারে। তাইলে আপনার 20টা ফ্ল্যাট হলে পরে টোটাল জনগোষ্ঠী এক জায়গায় থাকতে পারে। মাছ দিয়ে ফাঁকা জায়গা সুন্দর, তাদেরও ব্যবস্থা হয়, বাজার টাজার যা করতে চান সবই হয়। কিন্তু তারা করবে না। কেন করবে না? হিন্দু মানুষ তো, এদেরকে উচ্ছেদ করে বিদায় টিদায় করে দিলে এখন মুসলিমরা বহু গরিব মানুষ আছে, তাদেরকে এই সমস্ত ইসের কাজগুলো তাদের দিবে। এখন আর তাদের হিংসা নেই, মুসলিম লোক কাজ করলে আর হিংসা নেই। তো যাই হোক, যখন আমি শুনলাম যে এখানে প্রথম তো ওইটা নিয়ে আমরা আন্দোলন করলাম, কোনো লাভ হলো না সেটা নিয়ে। কারণ মানে ব্যাপকভাবে কিছু মানুষ আছে একদিনের জন্য একটু মানববন্ধন করলো, একদিনের জন্য একটা মিছিল করলো, আমরাও যেটা করেছি। তো একদিনে কি হয়? কিছুই হয় না। আর এরা যা করবে, ক্ষমতায় আছে, যা মনে চায় তাই করবে। তো এখন এইখানে যখন প্রথম ঘটনা ঘটলো, সঙ্গে সঙ্গে আমি গেলাম, গিয়ে তাদেরকে বললাম যে না, এইখানেই আপনারা থাকবেন, এখান থেকে আপনারা যাবেন না। এবং তারাও ওইখানে অবস্থান কর্মসূচি করলো। পরের দিন আমরা ওখানে প্রেস ক্লাবে একটা বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিলাম। তা আমরাও আসলাম, তারাও আসলো, সবাই মিলে আমরা ব্যাপকভাবে একটা শোডাউন করলাম। সরকারের কিছু মানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলো। আমরা বললাম যে একটা স্মারকলিপি দিতে হবে প্রধানমন্ত্রীর কাছে, সেটাও দেওয়া হলো। তা আমরা যেটা বলছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তারা এখনো এখান থেকে হিন্দুগুলোকে উচ্ছেদ করে দেবে, ওই এক এক করে। এবং এইখানে হাইকোর্টে একটা স্বতঃপ্রণোদিত হয়ে আমাদের দুই বন্ধু একটা হাইকোর্টে রিট করেছে, পত্রিকা রিট দিয়ে। সেইখানে গতদিন তারা আসছে, আসার পরে তাদেরকে ঠিক হাইকোর্টে তারাই বলছে যে তাদের জন্য ঘর করে দেওয়া আছে, অতএব তাদের এই জায়গা ছাড়তে হবে। তাদের জন্য কতটা ঘর করে দেওয়া আছে? যেখানে 5000 ফ্যামিলি ঘর করে দেওয়া আছে 200। অর্থাৎ যে কয়জন চাকরি করে শুধু ওই কয়েকজনকে রেখে আর বাকিগুলোকে তারা তাড়িয়ে দিতে চায়। আজকে 250 বছর ধরে এক জায়গায় বসবাস করার পরে এদেরকে তাড়িয়ে দিতে চায়। এখন দেখেন, তারা হিন্দু সমাজ, এখানে আমাদের হিন্দু মহাজোটের নামে আরো 4-5টা সংগঠন গড়ে উঠছে। কেউ কিন্তু রাস্তায় একটা বিক্ষোভ করেনি। আরো কয়েকটা হিন্দু সংগঠন, অনেকে বলে যে 30টা 40টা, কেউ বলে 1000 হিন্দু সংগঠন, অনেকেই গপ্প করে আর কি। কাউকে কিন্তু আমরা দেখলাম না যে এটার জন্য মানে জোরে সোরে একটা বড় ধরনের আন্দোলন গড়ে তোলা। এখন আমি কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম, আমরা বললাম যে আসেন আমরা সবাই মিলে এসে একসঙ্গে দাঁড়াই। বলছে না, উনি তো বঙ্গবন্ধুর নাতি না, বাঁচতে না, ভাগ্নে হয়, তারা এখানে ডিসিশন নিয়েছে, সেখানে আমরা যাইতে পারি। অর্থাৎ আমার হিন্দু সমাজ ধ্বংস হয়ে যাক, কোনো অসুবিধা নাই, আমার মানে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাক, কিন্তু বঙ্গবন্ধুর ব্যাপারে তো আর আমরা তার বিরোধিতা করতে পারি না। যদি জামাত হইতো তাহলে হয়তো আমরা রাস্তায় মিছিল করতাম, যদি বিএনপি হইতো তাহলে রাস্তায় মিছিল করতাম। কিন্তু যেহেতু বঙ্গবন্ধুর লোকজন করতেছে, অতএব এখানে তার মিছিল করা যায় না, একটাও যায়নি। 2-4 জন শুনলাম যে, আমার যেটা শোনা গল্প, বাস্তবতা শুনি না, তারা আওয়ামী লীগের কতগুলো নেতা টেতা ডেকে ডুকে নিয়ে আসি, তাদের বলছে যান ওখানে 2 বেলা 2টা খিচুড়ি খাওয়াই দিয়ে আসেন, এই যে পয়সা নেন, দিয়ে আস্তে আস্তে ওদের বুঝায় পড়ায় মামলা, এরা যেন আন্দোলনে নেওয়া যায়। এবং আমাদের হিন্দু নামধারী কিছু নেতারা সেই কাজটাই করছে। আন্দোলন দরকার নাই, ওদেরকে একবেলা ওই একদিন নিয়ে যায় 2টা খিচুড়ি খাওয়াই দিয়ে আসছে। ওরাও একটু মনে মনে প্রথম খুশি হইল যে আমাদের 2টা খিচুড়ি খাওয়াইছে। আর বাস্তবতা যেটা আছে, আন্দোলনটাকে অস্তমিত করা। যারা এরা খেপিয়েছিল এদেরকে বুঝাইলো আন্দোলন করে কি করবা,
তোমরা যদি এরা তো তোমাদের উচ্ছেদ করে দেবে, বরং আসেন আন্দোলন না করে ওদের সঙ্গে একটু মীমাংসা করি, ওদের সঙ্গে দেন দরবার করি, ওদের সঙ্গে কথাবার্তা বলি। এরা যে তোমাদের থাকতে দেবে না এই জিনিসটা না, বরং যদি ব্যাপকভাবে আন্দোলন গড়ে উঠতো, এটা দেশে বিদেশে এটা নিয়ে ব্যাপক একটা মানে আন্দোলন তৈরি হতো, সারা বিশ্বে এটা সিসি নিন্দা তৈরি হতো, তাহলে কিন্তু আজকে এই সরকার বাধ্য হতো। কারণ এটা একটা দুর্বল সরকার, ভোটারবিহীন সরকার, তো জোর করে ক্ষমতায় থাকা সরকার, তো তারা বাধ্য হতো এদের ঘর বাড়ি করে দিতে। এরা কিন্তু এখনো সেই জিনিসটা করার জন্য যে প্রতিশ্রুতি আমরা দাবি করেছিলাম সেটা করেনি, গেল। আর আমাদের হিন্দু রাজ্যে এই যে বড় বড় সংগঠন গপ্প করে বেড়ায় না, আপনি এখন বিভিন্ন জায়গায় কমিটি করে, বিভিন্ন জায়গায় গিয়ে এই যে সাধারণ গ্রামের যে সমস্ত হিন্দুরা আছে এরা বিভ্রান্তিতে ভোগে। এদের অনেকে আবার কিছু আছে লোভী টাইপের, ওই যে ভাত ছিটালি যেমন কাক আছে, কিছু আমাদের এখানে কিছু নেতাও তৈরি হয়ে গেছে। এটা হলো নগদ নারায়ণ, মাসে 5,000 10,000 করে টাকা দেবেন, আপনার দল ছেড়ে তার দলের প্রচারণায় নেমে পড়বে, ভাড়াটিয়া সৈনিকের মতো। মধ্যযুগে ঠিক এই কাজটাই করতো। রাজপুত পরিবারের মেয়ে লুট করে আনবে কারা? রাজপুত সৈনিকরা। আনিয়ে দেবে কার কাছে? মুসলিম বাদশাহদের কাছে। আপনি সম্রাট শাহজাহানের চারপাশ দিয়ে বাড়ির চারপাশ দিয়ে যেমন হচ্ছে প্রায় 5,000 মানে এই রাখার জন্য হেরেম মানে রুম আছে, হিন্দু মেয়েগুলো সারা ভারত থেকে লুটপাট করে নিয়ে এসে তাদেরকে রাখা, মুসলিমদের ভোগের জন্য আনিয়ে দিচ্ছে কারা? হিন্দু সৈনিকরা। ওই যে রানা রতন সিংহের স্ত্রী পদ্মাবতীকে অপহরণ করতে গেছে কারা? সম্রাট সেই আলাউদ্দিন খিলজির হয়ে, সব রাজপুত। মানে তাদের মধ্যে এই বোধ নাই যে আমি শুধুমাত্র কয়টা পয়সা নিয়ে ভাড়াটিয়া সৈনিক হিসেবে এদের গোলামি করে আমার সমাজের আমার পরিবারের একটা মেয়েকে নিয়ে এসে তার কাছে তুলে দিচ্ছে, এবং আমাকে যে বেতনটা দিচ্ছে এই বেতনটা আসতেছে কোথাতে? এই বেতনও আসতেছে আর এক রাজপুত রাজার বাড়ি লুট করে নিয়ে এসে সেই লুটের টাকা আমাকে দিচ্ছে। সেই লুটের টাকার পেয়ে মানে সামান্য অংশ পেয়ে আমি আর একটা হিন্দু পরিবারের রাজরানী রাজকুমারীরে লুট করে নিয়ে এসে মুসলিমের হাতে তুলে দিচ্ছি। মানে এইরকম আহম্মক হলো আমরা। এবং আজকে না, এখনো পর্যন্ত দেখেন আমরা এই যে কয়েকদিন আগেই হিন্দু মহাজের নাম দিয়ে বিভিন্ন জায়গা আমরা গেলাম। কাহারোলের কাহিনী একটু বলি। কাহারোলে একটা কান্তজির মন্দির, আপনারা জানেন দীর্ঘদিন যাবত, এবং সেখানে 1000 বিঘার উপরে হলো সম্পত্তি এই মন্দিরের নামে, ওখানকার মহারাজা দান করে গেছেন। সেই মন্দিরের সম্পত্তি পাকিস্তান আমলে ওইখানে প্রথমে আসামি মুসলিম, তার সংখ্যা সম্ভবত 5টা ফ্যামিলি মনে হয় এখানে এসে বসবাস শুরু করছিল। এখন কেউ কেউ শতাধিক, কেউ কেউ 200, মানে আস্তে আস্তে বাড়তে 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 টোটাল এরিয়ায় তারা হয়ে গেছে। এখন এই জমিগুলো তারা ওইখানে প্রায় 96 একর 94 একর সামথিং জায়গা তারা দখল করে বসে আছে। এখন 2009 সালে একবার হলে ওইখানে মাদ্রাসা করতে গেছে। পরে তো আমরা সেটা আন্দোলন আমরা তো সারা বাংলাদেশের বিক্ষোভে ডাক দিয়েছিলাম সেইবার। তখন অন্যান্য হিন্দু সংগঠন রাস্তায় নামছিল, আরো বহুজন নামার পরে সেটি থামছে। এরপরে ওইখানে কিন্তু আমাদের একজন হিন্দু লোক এমপি ছিল গত 3 টার্ম। এই 3 টার্মে এই হিন্দু এমপি সাহেব ইচ্ছা করলে ওখানকার ডিসি সবাই মিলে দেন দরবার করে এই মুসলিমদেরকে, যেহেতু ওটা মন্দিরের জায়গা, রেকর্ডীয় জায়গা, রেকর্ডে মন্দির, ওদেরকে ওইখান থেকে সরাই দিয়ে অন্য কোনো জায়গায় পুনর্বাসন করা, অথবা তার তো অবৈধভাবেই আছে তাদের উচ্ছেদ করে দিতে পারে, তা করে নেই। বরং এই মসজিদের জন্য কিছু অনুদানও বিভিন্ন সময় তারা দিয়ে আসে ভোটের জন্য। এরপরে ওই মন্দিরের, এই কান্তজির মন্দিরের যিনি এজেন্ট, মানে ওখানে এজেন্ট নিয়োগ হয় সরকারে, সেই ভদ্রলোক বহু দেন দরবার করে ডিসিকে দিয়ে একটা পারমিশন করাইছিল ওদেরকে সরানোর জন্য। আমাদের হিন্দু এমপি সাহেব বলছে না, এদের সরানো যাবে না, এরা আমাদের ভোটার, এরা আমাদের হলো সমর্থক, আমার দলের নেতা, এরা সব আওয়ামী লীগ করে। গেল। এবার আবার জাকারিয়া সাহেব নামে এক ভদ্রলোক, উনি এমপি হয়েছে। কোনো কথা নেই, ওইখানে যে একটা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করে আসছেন, সেটা নিয়ে আমরা আন্দোলন শুরু করলাম বিভিন্ন জায়গায়, সারা দেশে বিদেশে এটা নিয়ে হইচই হলো। হওয়ার পরে মোটামুটি ওইখান থেকে থামলো। থামার পরে ওইখানে আমাদের একজন হিন্দু নেতা আছেন আমাদের সংগঠন, মহেন্দ্রনাথ মিন্টু। তো ভদ্রলোক আমার বললো, দাদা একটা ভালো সুযোগ এসে গেছে, আমরা কিন্তু এই এমপি সাহেবকে দিয়ে, যেহেতু এমপি সাহেব একটা বড় চাপের মধ্যে আছে দেশে বিদেশে সবকিছু মিলেই, ইনাকে দিয়ে আমরা ওই মন্দিরের জমিটা আমরা উদ্ধার করে নিতে পারি। আপনি একটু কিছু বিদেশি গেস্ট যদি নিয়ে আসেন তাহলে উনিও খুশি হবে, আমাদের জন্য ভালো হবে। তো যথারীতি আমরা দিল্লি থেকে আমাদের খুব উদ্ধতন একজন নেতাকে আমরা আনলাম, তিনি জওহরলাল ইউনিভার্সিটির ফেলো, ওই একটা সংগঠনের বড় নেতা। আমাদের আরো 3 জন আমাদের কলকাতা থেকে আসলো, আমরা গেলাম। তো যাওয়ার আগে আমি মহেন্দ্রনাথ মিন্টু বাবুকে বললাম, দেখেন এমপি সাহেবের সঙ্গে আমরা এই প্রোগ্রামে আমরা আসছি, আগে প্রথমেই এমপি সাহেবের সঙ্গে আগে আমার একটু কথা বলে নিতে হবে যে উনি আদৌ
আমাদের এই মন্দিরের জায়গাটা উনি ই করতে মানে কি বলে মুসলিমদেরকে সরিয়ে অন্যত্র পুনর্বাসন হোক আর যাই হোক করে আমাদের মন্দিরের জায়গাটা উনি কি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন কিনা। তো যথারীতি ও ঈশানপুর হাই স্কুলের যে হেডমাস্টার রুমে এমপি সাহেব আসলেন, আমি প্রথমেই প্রস্তাব তুললাম। তো উনি এক বাক্যে স্বীকার করলেন যে হ্যাঁ দাদা, আসলে আমারও ইচ্ছা যে ওখানে 100টার মতো ফ্যামিলি আছে। তো তখন আবার ওই যারা ওখানে অবৈধ দখলদার তাদেরও 2-3 জন প্রতিনিধি আসছে ওইখানে। তো তারা আবার দাবি করে বসলো যে আমাদের ফ্যামিলির প্রায় 200। তার মানে এরা তো এক ফ্যামিলিতে হয়তো 5-7 ছেলে পেলে হয়ে গেছে, প্রত্যেকের হয়তো বিয়ে হয়ে গেছে অথবা হবে, এরকম করে তারা যেহেতু সুযোগ পাচ্ছে তারা আলাদা করে মানে চায়, সুযোগ চায়। তুমি বললো যে 100 হোক আর 200 হোক, তোমাদের আমি এই জায়গা, যেহেতু এটা মন্দিরের জায়গা, এই জায়গা থাকলে তো তোমরা কোনোদিনও এখানে জমির মালিকানা হবে না। তো মানে অন্যের জায়গায় থাকা, যদি আমি তোমাদের জন্য খাস জমি সহ বাড়ি করে দেই তাহলে তোমাদের একটা স্থায়ী ভিত্তি হয়, তো তোমরা সেখান থেকে সরিয়ে যাবা কিনা। তো তারা এক বাক্যে স্বীকার করলো হ্যাঁ এমপি সাহেব যদি আমাদেরকে সেই সুযোগ করে দেন আমরা এখান থেকে এটা ছেড়ে চলে যাবো। তো এটা আমাদের জন্য এমপি সাহেব আমাদের কথা দিলেন যে হ্যাঁ আমি খুব অল্প সময়ের মধ্যেই আমরা সরকারের কাছ থেকে আমরা একটা বরাদ্দ চেয়েছি বলতে গেলে চাবে নিয়ে ওখান থেকে অর্থ সংকলন হয়ে যাবে। আমরা সেখান থেকে নিয়ে এই দিনাজপুরে বহু খাস জমি আছে, সেখানে আমরা বহুতল বিল্ডিং করে হোক, যেভাবে হয় ফ্ল্যাট না হলে প্লট আমরা বরাদ্দ দিয়ে আমরা তাদেরকে সরিয়ে নেব। এবং আমি বললাম যে এই যে আজকে আপনি বললেন এই যে প্রকাশ্য জনসভায় আপনি এটা ঘোষণা করবেন। তো ভদ্রলোক কথা রেখেছেন, উনি প্রকাশ্য সমাবেশে উনি ঘোষণা করেছেন যে এই 100 ফ্যামিলি যে 100 হোক আর 200 হোক, যে ফ্যামিলিগুলো প্রত্যেকের এই মন্দিরের জায়গা ছেড়ে দিয়ে ওনাদেরকে আলাদা জায়গায় ওনারা পুনর্বাসন করবেন এবং সেটা ঘোষণা করলেন। আমাদের জন্য একটা বিশাল গৌরবের, কারণ আপনি মামলা মোকদ্দমা করেও 2-4-20 বছরে কিন্তু এদের উচ্ছেদ করা যেত না, এবং এটা নিয়ে দীর্ঘদিন আন্দোলন হচ্ছে, এটা নিয়ে বহু চেষ্টা করছেন। এখনো পর্যন্ত এখানে যে এজেন্ট আছেন ভদ্রলোক, উনিও বহু সাবেক জেলা রেজিস্ট্রার, তো তিনিও বহু চেষ্টা করছেন, সেই চেষ্টা করার পর তিনি পারেন নাই। এবং এই যে 3বার করে হিন্দু এমপি ছিলেন, তো তিনিও পারেন নাই। তো সেই এসের দিকে তো যেহেতু এত বড় একটা সুযোগ আমাদের হাতে আসছে, তো সেই সুযোগটা আমি মনে করি যে হিন্দু সমাজের জন্য একটা বড় গৌরব। এবং একই সঙ্গে আমরা হিন্দু মহাজোট যারা করি, আপনারা জানেন যে আমাদের অতীত ইতিহাস, আজকে ঢাকা শহরে আপনি যাবেন, আজকে ইসকন মন্দির যেখান থেকে সামনের দিনে বিশাল রথ পরিচালনা হবে, স্বামীবাগ আশ্রম, আপনি যান, আমরা নিজেরা ওইখানে প্রথম, ওইখানে ওই আলিমুল্লাহ ওখানকার কমিশনার ছিলেন আলিমুল্লাহ সহ আরো যারা আওয়ামী লীগের নেতা, তারা ওখানে একটা বিশাল মার্কেট করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছিল। তো সেই প্রস্তুতির থেকে আমরা ওইখানে আমাদের উদ্যোগে ওইটা উদ্ধার হয়। পরে ইসকনকে আমরা ডেকে নিয়ে আসছি আর কি, ডেকে নিয়ে এসে আজকে কিন্তু সেখানে একটা বড় কিছু তৈরি হয়েছে, মানে বিশাল কিছু হচ্ছে। তো এখন তো এই হলো ইসের ব্যাপারে। আপনার দেখাই ওই যে যিনি এজেন্ট, ভদ্রলোকের নামটা কি, ওনার নাম, উনি অত্যন্ত ভালো মানুষ এখন যিনি, উনি হচ্ছে রণজিৎ কুমার সিংহ, উনি হচ্ছে জেলা প্রশাসকের দেবত্র স্টেটের এজেন্ট। অত্যন্ত ভদ্র মানুষ এবং অত্যন্ত হাই প্রোফাইলের মানুষ, এবং এত আন্তরিক ধর্মীয় মন্দির এবং রক্ষার ব্যাপারে তেনার আন্তরিকতা সীমা পরিসীমা নেই। বাংলাদেশে খুব কম মন্দির আমরা দেখেছি যে মন্দিরে সেবায়েত কিংবা যে মন্দিরের সভাপতি সেক্রেটারি এতটা আন্তরিক হয়। ওই ভদ্রলোকের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। তো আমরা যেটা বলছিলাম, এরপরে দয়াগঞ্জ শিব মন্দির আমাদের উদ্ধার করা, আমাদের হাত দিয়ে, সীতানাথ মন্দির, রাম সীতা মন্দির, ঢালকানগর মন্দির, তারপর হচ্ছে রমনা কালী মন্দির সহ 9টা মন্দির আমরা, যেটা 1947 সালের পরে পূজা পার্বণ হতো না, একেবারেই বন্ধ ছিল, সেই মন্দিরগুলো কিন্তু আমাদের হাত দিয়ে প্রথম উদ্বোধন হয়েছে, সেই মন্দিরগুলো আমরা চালু করেছি, অন্ধকারে আমরা আলো জ্বালিয়েছি। ঠিক একইভাবে কান্তজির মন্দিরের ব্যাপারেও যদি এমপি সাহেব যেটা কথা দিয়েছেন সেটা রক্ষা যদি করেন, তাহলে আমাদের হিন্দু মহাজোটের জন্য একটা বিশাল গৌরবের। কিন্তু দেখা গেল কি, আমরা যখন ওখানে গেলাম, এই মিন্টু সাহেবের সঙ্গে ওই এলাকায় আমাদের হিন্দু মহাজোটের কিছু নেতার একটা দ্বন্দ্ব ছিল। আমাকে বললো দাদা ওই ইসে যাবেন না, আমি বলছি যে এইখানে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি কিসের জন্য, আমরা একটা কাজের জন্য যাচ্ছি। যদি এই সুযোগে
মানে এমপি সাহেবকে দিয়ে আমাদের কান্তদিন মন্দিরের সেই 94 একর জমি উদ্ধার হয়, এটা আমাদের জন্য বিশাল গৌরবের। তো একজন আপনার সঙ্গে তার দ্বন্দ্ব থাকতেই পারে, এবং আমি উনাকে বলেছি হিন্দু মহাজোটের নামে যেন কোনো সম্মেলন না করে। উনি আমাদের উত্তরবঙ্গ বিভাগীয় সম্পাদক, আপনি উত্তরবঙ্গ হিন্দু সম্মেলনের নাম দিয়ে আপনি করেন, আমরা যাব। এখন এইটি নিয়ে না উনি কেন করবে, উনি কেন এখানে সম্মেলন করবে, ওনার এই কাহারোলে আমাদের কমিটি আছে, আমাদের ডাকে না, আমাদের অমুক করে না। তো আমি তাকে বলেছি সবাইকে ডাকেন, সবাইকে নিয়ে আসেন, হিন্দু মহাজোটের সমস্ত নেতাকর্মীদের ডাকেন। দেখো এখানে রাজনৈতিক কি আছে, দুই পরাজিত এমপি এবং বর্তমান এমপির মধ্যে দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বের ফলে পরাজিত এমপি উনি চান না যে এই এমপির মাধ্যমে এই জমিটা উদ্ধার হোক, এরকম কথাবার্তা সবাই বলে। হতেও পারে, নাও হতে পারে, এটা আমরা জানি না। তো যাই হোক, যে বিষয়টা সেটা হলো যে শেষ পর্যন্ত দুই দ্বন্দ্বের কারণে ওই সমাবেশে সত্যিকার অর্থেই লোকবল কম, বেশ কম। অনেকেই বলছে এখানে কোনো হিন্দু অনুষ্ঠান হবে না, ধর্মীয় অনুষ্ঠান, এখানে যে জিনিসটা হবে এটা হলো একটা ওয়াজ মাহফিল হবে, এই হলো বিষয়টা। অথচ দেখেন ওইখানে হিন্দুত্বের যে বক্তব্যগুলো হয়েছে, এবং স্বামী প্রণবানন্দ মানে প্রণব মঠের একজন সন্ন্যাসী যে হিন্দুত্বের উপরে যে গান গেয়েছেন এবং অন্যরা যে বক্তব্যগুলো দিয়েছেন, আপনারা কল্পনাও করতে পারবেন না এতটা। সেখানে কোনো ওয়াজ মাহফিল হয় নাই, সেখানে কিন্তু অন্য কিছু হয়নি। অথচ এই রিউমারগুলো ছড়াইছে কারা? হিন্দুরাই। অর্থাৎ আপনি হিন্দু মন্দিরের জায়গা উদ্ধার করতে যাবেন, সেখানেও তাদের মধ্যে এতটা ইগো প্রবলেম, না এখানে মন্দির যায়, কিন্তু আমার ইগোটা যেন থেকে যায়। এবং ওইখানে কয়েকজন দেখলাম তারা নিয়ে মানে আমার সঙ্গে মানে একজনের বাক বিতণ্ডাই হয়ে গেল। ইয়াং ছেলে ফেলে তিনি গীতা পাঠ করেন, অমুক করেন, আমরা কি কিছুই করি নাই, এগুলো যা করছো। কিন্তু এই মন্দিরটা উদ্ধার হলে তোমাদের জন্যই তো আরো বিশাল একটা গৌরবের। না আমরা কেন যাব, আমরা এসে যাবো কেন? তা আমি বললাম তোমরা করতে পারছো, তাও পারো না, মানে নিজেরাও করবে না, যদি কেউ করিয়ে দেয় সেই জিনিসগুলোও না। অর্থাৎ আত্মঘাতী একটা মানসিকতা, যে জিনিসটা আমি দেখেছি এই কাহারলে গিয়ে। সেই সঙ্গে তারা হিন্দু মহাজোটের এই কমিটিতেই থাকবো না। আমার এর মধ্যে ঢাকার থেকে একটা গ্রুপ আছে যারা হলো ওই মানে একটা গাছ রোপণ করে সেইটাকে পরিচর্যা করে সেখান থেকে ফল খাওয়া, এইটা না। আমাদের নগদ টাকা আছে, ছিটায় দেব কুত্তার মতো কিংবা ওই যে কাকের মতো, ওই ভাত খাওয়ানোর লোক দেশে প্রচুর, ছুটিয়ে চলে আসবে, তাদের কাছে যাবো। এই বলছে কান্তজির মন্দিরে তোমার প্রসাদের যা টাকা আমরা দিয়ে দেবো, তোমাদের কতগুলো গেঞ্জির টাকা আমরা দিয়ে দেবো, তোমাদের আমরা এইটা দেবো ওইটা দেবো। ওনারা চলে গেল, মানে কয়টা খিচুড়ি খাওয়ার লোভ, দুটো গেঞ্জি পাওয়ার লোভ, আর দুই চারজন নেতা যেগুলো আছে, যাও সারা ঢাকা বাংলাদেশ ঘুরে বেড়াবে, তোমার যা যাতায়াত ভাড়া এগুলো আমরা দেবো, এবং তোমাদের দুইজনে বিবাহিত, তোমাদের সংসার চালানোর জন্য মাসে 10-20 হাজার করে টাকা দিয়ে দেবো। ছুটলো। এবং আর হিন্দুরা তো আহম্মক আজকে না, গত সেই 1900 মানে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির সময় থেকে আমরা আহম্মকের দেখতেছি। 17 জন সৈন্য আসছে বাংলায়, একটা রাজবাড়ির ঝাঁটাগুলো নিয়ে এসে যদি আক্রমণ করে, এইগুলো কিন্তু পালায় চলে যায়। তখন 100% হিন্দু দেশের 17 জন মুসলিম এসে যদি একটা দেশ দখল করে ফেলে, তাহলে আমরা কতটা বুদ্ধিমান এবং কতটা তেজি, তাহলে বুঝতেই পারতেছেন আমরা। তো সেই রকম একটা পরিস্থিতির মধ্যে সেই সময় আমরা মার খাইছি। যখন 100% হিন্দু ছিলাম তখনও মার খাইছি, যখন 50% হিন্দু ছিলাম তখনও মার খাইছি, যখন 80% হিন্দু ছিলাম তখনও মার খাইছি। এখন তো 8-10%। কেন এই মার খাই? কারণ আমাদের বুদ্ধি মেধা এতটা বিকশিত, আমি নিজে দেখছি আর কি, যে তারা নিজেদেরকে এত বেশি বুদ্ধিমান মনে করে যে আমরা তার কাছে কিছুই না। আমি মানে আশ্চর্য হয়ে গেলাম। আমি আমার জীবনের আপনাদের একটু দেখাই, না দেখালে আসলে বিষয়টা মানে এই নাই, যে আমার জীবনে যদি আমি প্রথম যখন সংগঠন করতে চাই, আমি মনে করছিলাম যে আগে আমার হিন্দু ধর্ম সম্পর্কে আমার জানা দরকার। এই যে এইখান থেকে যে বইগুলো আছে না, এর নিচের থেকে আরম্ভ করে সমস্ত এগুলো আইন কানুন, আইনের বই, হিন্দু, এর মধ্যে ধরেন এই সময় সবই হিন্দু ল, এই যে হিন্দু ল, যতগুলো হিন্দু লয়ের বই আমার কাছে আছে, এই এতগুলো লয়ের বই আমাদের সুপ্রিম কোর্ট পারেও নাই। কারণ হচ্ছে এই আইন কানুনগুলো আমরা ভালো মতো জানতে চাইছি। এখানে হিন্দু ধর্মের এমন কোন গ্রন্থ নাই যেগুলো আমার পড়া না। এইখান থেকে বেদ, বেদান্ত, উপনিষদ, যতগুলো 18খানা পুরাণ, সবগুলো। এবং এই দিকে দেখেন সমস্ত হিস্টোরি যত আছে তত, এই দিকে সমস্ত সংস্কৃত, মূল সংস্কৃত রুট কি আছে সেইগুলো দেখানোর জন্য একটু দেখাই। এই কারণেই, কারণ সবাই মানে বুঝাইতে চায় যে তারাই পণ্ডিত, আমি কিছুই বুঝি না। এই যে ইলিয়াট এবং ডাউসনের মানে হিস্টোরি অফ ইন্ডিয়া, এখানে 8 খণ্ডে, এই দিকে দেখেন, এইখান থেকে আপনাদের দেখাই, এই যে সবই কিন্তু মূল সংস্কৃত রুট, মানে সংস্কৃত। আমি শেষ পর্যন্ত সংস্কৃত শিখছি, যে এক গীতা
মানে এত রকমের গীতা, এইদিকে সবই আইন বই, ওইদিকে আইনের বই আছে। এই দেখে দেখেন আপনার ওই যে বেদ বেদান্ত, তো ওইদিকে দেখালাম, এইদিকে সমস্ত কৌটিল অর্থশাস্ত্র শাস্ত্র দিয়ে হিন্দু আইন কানুন বিধিবিধান, হিন্দু ধর্মীয় যে সমস্ত বিধিবিধান, মানে এত কিছু পড়ার পরেও আমার কাছে মনে হলো যে হিন্দু ধর্ম সম্পর্কে আমি এখনো ভালো মতো তেমন কিছু শিখি নাই, ভালো মতো জানি নাই। অথচ এরা করে কি একটা গীতা নিয়ে এসে কোনো মতো 2 লাইন একটু গান গাওয়ার মতো একটু পড়েই তারপরের দিন আমারে পরামর্শ দিতে আসে যে এই হলো গীতা, দেখেন এক পাশে এ পাশে ওই টোটাল পর্যন্ত আর আমি দেখালাম না পুরোপুরি আর কি। এই কয়টা বই তো মূলত আমার এই ঘরে আছে। এরপরেও দেখেন এইখানে শুধুমাত্র আমার টেবিলেই থাকে হচ্ছে মানে অন্তত 20টা 30টা বই সবসময় থাকে। কোন সময় মানে যখনই মনে পড়ে তখনই একটার থেকে আর একটা একটু দেখার চেষ্টা করি, পড়ি এইগুলো নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে। এই সবসময় আমার টেবিলের পরে এতগুলো করে থাকে সবসময়, এই যে এইগুলো বই সবগুলো। তো এখন এতগুলো বই টই পড়ার পর এইগুলো তো আমার কাছে এই কয়টা আছে, আর এর ডবল যে বিভিন্ন সময় পাবলিক লাইব্রেরি, রামকৃষ্ণ মিশনের লাইব্রেরি এগুলো পড়ছি, এবং আরো অন্তত এতগুলো বই হচ্ছে বিভিন্ন সময় আমার কাছ থেকে মানুষ নিয়ে গেছে, আর কোনোদিন দেয় না, এখনো নেয়। এরপরে আমি যা দেখলাম, আমাদের কতগুলো নতুন নতুন ছেলে হয়েছে, ইন্টারনেটে ঘাটিয়ে ঘাটিয়ে 2 লাইন 5 লাইন পরে আমার বুদ্ধি দেয়, আমার পরামর্শ দেয়। তাই ভালো, তোমরা অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত, ভালো মতো তোমরা চর্চা করো। আমার যে লক্ষ্যটা ছিল, এবং যদি সত্যিকার হয়ে থাকে যে আমরা ওখানে গিয়েছি, আমাদের হিন্দু মহাজোটের কয়েকজন কর্মী ছিল এখানে, তেনারা পদত্যাগ করে বসে আসছে, না এখানে যাওয়া যায় না, মন্দির ওনার হাত দিয়ে আমরা মন্দির উদ্ধার করব কেন? আমরা করব। তোমরা আজ গত 70 বছরে পারো নাই, আরো 70 বছরে তোমরা ওই মন্দির উদ্ধার করবা। এখন নিজেরা একটু হলো যেখানে গীতা পাঠ করায়, অথচ গীতার মধ্যে বলছে, গীতার 12 অধ্যায়, সুখ দুঃখ সমাসঙ্গ বিবর্জিতা, তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট এন কেনচিত অনিকেতা স্থিরমতি ভক্তিমান মেয়ে প্রিয় ওনারা। মানে তারাই আমার প্রিয়, যারা সুখ দুঃখ, তারপর হচ্ছে হিংসা দেশ, মানে শীত, মানে সবকিছু সমানভাবে জ্ঞান করে। গীতা পড়ে, কিন্তু তার মধ্যে হিংসা হলে সমস্ত পেটটা হলে পড়া, এ করলো কেন, ও করলো কেন, এ মানে নিজের একটু ভাব, মানে সবসময় ভাব দেখায় আমি আমার মতো জ্ঞানী, আমার মতো পণ্ডিত, আমার মতো নেতা আর কেউ নেই। 2 দিনের বড়ে গেলে ভাতের খাওয়া অন্য একটা কথা আছে না, সেটা আমরা তাদের এত বড় করে বুঝাচ্ছি যে এটা আমাদের জন্য একটা বড় পাওনা। এই এমপি সাহেব যদি এই জ্ঞানদামের মধ্যে যদি এই জায়গাটা উদ্ধার করে দেয়, সমগ্র বাংলাদেশের হিন্দু সমাজ না, এই বিশ্বের ইতিহাসে একটা ইতিহাস তৈরি হয়ে যাবে। 94 একর জমি, 4টিখানি কথা না, 2-4 জন, আপনি অন্য কোনো জায়গা থেকে আপনি উচ্ছেদ করতে পারবেন না। তো সেই সুযোগগুলো আমরা মোটামুটি ভগবানের ইচ্ছায়, শ্রীকৃষ্ণের ইচ্ছায় আমরা ওখানে গিয়ে একটা ভালো কাজ করে আসতে পারছি। এমপি সাহেবও দেখছে যে দিল্লি থেকে লোক আসছে, কলকাতা থেকে লোকজন আসছে, তাদের কাছে উনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, এবং তারা বলে গেছে, দিল্লিতে বলছে যে আপনি যদি সত্যি সত্যি আপনার এই কমিটমেন্টটা রক্ষা করেন, আপনাকে আমরা ভারতে নিয়ে একটা ব্যাপক সম্বর্ধনার আয়োজন করব। যাই হোক, এই বিষয়টা সেটা হলো পরের বিষয়। আজকে দেখেন এই কথাগুলো বললাম, তো আমরা হিন্দু সমাজকে এই যে যারা মানে হিন্দু মহাজোটের নাম দিয়ে বিভিন্ন জায়গা করে, তাদের জাত চরিত্র তো দেখলাম, বললাম। এই হরিজন মরিয়ে যাক, যেহেতু ওটা মানে বঙ্গবন্ধুর পরিবারের লোকজন, মানে তিনি হলো মেয়র সাহেব, তিনি করলে আমরা তার বিরুদ্ধে যাই কেন, যাবো কেমনে, এই হলো চক্ষু লজ্জা। মানে ওখান থেকে তো মাসিক একটা ভাতা পায় বিভিন্নভাবে, হিন্দু মহাজোটকে ভেঙে তাদের, মুসলিমদের একটা সবসময় আপনার টার্গেট আপনি জানবেন, কোন সময় হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে দেয় না। এটা ব্রিটিশ আমলেও তাই হয়েছে, মধ্যযুগেও তাই হয়ে গেছে। এখনো এই আমরা যে গুটি কয়েক হিন্দু, আমাদের যে কিচ্ছু করার ক্ষমতা নাই, এরপরেও আপনারা তারা চায় যে হিন্দু সমাজ একটু বড় হইলে ওইটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে রাখা, এবং তার ফাঁদে পা দেয় কারা? কতগুলো লোভী হিন্দু, কয়টা পয়সা দিলে এরা সেখানে ছুটে তুলল, কিছু ওই টোপ দেখাইলেই যে আগামীতে আপনাদের এই বানাবো, আপনারা একটা পদ দেবো, আপনাদের এই দেবো, এই নাচানাচি শুরু হয়ে গেল তার পিছনে। এবং আপনারা দেখেন আজকে হরিজনদের পক্ষে কিন্তু তারা নাই, একটা বিক্ষোভ নাই, একটা সমাবেশ নাই, একটা মানে তাদের পক্ষে দাঁড়ায় কোনো কথা বলার কেউ নেই। কান্তজির মন্দিরে দেখেন আমরা কথা বলে আসলাম, এমপি সাহেবকে বলে আসলাম, এমপি সাহেব রাজি আছে, মানে এখন মানে সময়ের অপেক্ষা মাত্র করবে, এই ব্যাপারে তারাই নাই। তো একটা সমাজ যদি নিজে বাঁচতে না চায়, একটা জাতিকে বাঁচানোর চেষ্টা করি, আমরা এত নেতা তৈরি করার চেষ্টা করি, কিন্তু যদি কেউ নেতা না হয়, কারোর মধ্যে যদি দায়িত্ববোধটা না গড়ে ওঠে যে আমার সমাজ, আমার জাতি ধ্বংসের দ্বার প্রান্তে, অতএব আমি এখন থেকে, আমরা তো প্রত্যেকেই সচ্ছল মানুষ, কোনো না কোনো ভাবে আয় রোজগার করে খাই। এখন থেকে 20 বছর 50 বছর আগে মানুষ যে কষ্ট করে ভোগ করে মানুষ থাকছে, তার চাইতে প্রত্যেকটি মানুষই ভালো অবস্থায়।
একজন মানুষ শুধু মোবাইলেই 100 টাকা ব্যয় করে ফেলে প্রতিদিন, একেবারে হতদরিদ্র মানুষ এখন নাই। তো সেই যুগেও মানে যারা আয় করে তারা আরো দুটো লোভ জাগে কেমনে পয়সা আয় করবো। আর কিছু লোক তো আছে রেডি হয়ে থাকলো, খালি মানে ওই মানে পয়সা দুটো লোভ দেখাইলেই হয়, ছুটে চললো সেইখানে যে দেখাবে, যেখানে দেখাবে। এখানে আমাদের দুইজন আছে, সে তো এ পর্যন্ত অন্তত 12-13টা সংগঠন মানে পার করে আসছে। যে টাকা দেয় তার পিছনে ছোটে, যে ছিল সেইগুলো ছোটে, এবং সেইগুলো থেকে বিভিন্ন জেলায় জেলায় দেয়। আবার তাদের মানে কিছু মানুষ বিভ্রান্ত হয়। তো সেই কারণে মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। হিন্দু মহাজোট শয়নে স্বপনে নিশিজাগরণে হিন্দু, এটা বঙ্গবন্ধুর মতাদর্শেরও হিন্দু মহাজোট না, মুক্তিযুদ্ধের চেতনারও হিন্দু মহাজোট না, ওই সে কি বলে সাম্যবাদী হিন্দু মহাজোট না, তারপর হচ্ছে ওই কি বলে মানে এই মুক্তি মানে কি বলে সুমহান মুক্তিযোদ্ধার না। হিন্দু মহাজোট শুধুই হিন্দুত্ব রক্ষার জন্য, হিন্দু ধর্ম রক্ষার জন্য, হিন্দু জাতি রক্ষার জন্য হিন্দু মহাজোট। কারণ হিন্দুরাই মুক্তিযুদ্ধের সময় থেকে আমরা এই হয়ে গেছি তা না, আমরা নির্যাতিত হচ্ছে আরো 1000 বছর পিছন থেকে। অতএব আমরা এখনো পরাধীন, সেই পরাধীনতার শৃঙ্খল থেকে আপনার আমার মুক্তি নাই, সেইটা মুক্তি করতে গেলে রক্ষা করতে হবে। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে আমি যেখানে বসি আমার পাশেই ব্যারিস্টার সুমন সাহেব বসে, দেখলাম খুলনার থেকে কয়েকজন লোক আসছে ব্যারিস্টার সুমন সাহেবের সঙ্গে দেখা করতে, তার সঙ্গে একটা সেলফি তুলবে। তাই উনি কি ব্যাপার, তার সঙ্গে সেলফি তোলার কারণটা বলল না উনি সংসদের যে জোরালো কথা বলে উনি এই জন্য আর কি। তাই বললাম যে আপনার এলাকার থেকে আপনার এরকম জোরালো কথা বলার লোকরা একজন এমপি বানান, তা তো বানাবেন না। তখন হলে বঙ্গবন্ধুর মানে কথা বলে নৌকা আলারে এমন একজন লোকরে মানে এমপি বানাবেন যে ওই ঘরে বসেও কথা বলতে, সংসদে কথা বলা তো দূরের কথা, ঘরে বসে বলতে গেলেও আলাপ করতে গেলে তার হলে বুক কাঁপবে। তো সেই সব লোকরে যদি আপনি ভোট দিয়ে আপনার এমপি বানান, তো আপনি যদি আপনার সমাজের লোক যারা কথা বলতে জানে তাদেরকে যদি আপনি পার্লামেন্টে না পাঠান, তো এর সঙ্গে ছবি তুলে ওর সঙ্গে ছবি তুলে আপনার লাভটা কি হবে? কারণ আপনার তো কোনো লাভ হলো না। আপনার অস্তিত্ব রক্ষার কথা তো সুমন সাহেব বলে দেবে না, আপনার অস্তিত্ব রক্ষার কথা আপনাকে বলতে হবে। সেই রকম একটা হেঁটামালা লোককে আপনি পার্লামেন্টে আজ পর্যন্ত পাঠাতে পারছেন? যে কজন এমপি এই যে দেন হরিজন পল্লী উচ্ছেদ হচ্ছে, কোন হিন্দু এমপি আজ পর্যন্ত পার্লামেন্টে একটা কথা বলছে? একজন বলছে। কে বলছে? সে হচ্ছে এক জাতীয় পার্টির মহাসচিব আর কি, চুন্নু সাহেব। তিনি বলছেন, মুসলিম, তিনি যাই কথা বলছেন। তিনি হরিজন পল্লীতে গেছেনও, এমনকি এরশাদ সাহেবের ভাই তিনিও হরিজন পল্লীতে গেছেন, কিন্তু কোন হিন্দু এমপি কিন্তু সেখানে যায়নি। তাহলে যে হিন্দুরা হিন্দু সমাজের জন্য প্রাণ না কাঁদে, হিন্দু সমাজ ধ্বংসের সময় যদি তারা সামান্যতম চেতনা না জাগে, ওই হিন্দু এমপি আমার কোন কাজে লাগবে? ওই হিন্দু মন্ত্রী আমার কোন কাজে লাগবে? হিন্দু সমাজের কোন কাজে লাগে? সেই জন্য আমরা বলছিলাম যে এই হিন্দু এমপি গুলো, এই হিন্দু মন্ত্রীগুলোকে কোন ধর্মীয় সমাবেশে আপনারা নিমন্ত্রণ করেন না, এদেরকে বয়কট করেন, এদেরকে একঘরে করে রাখেন, এদেরকে যে কি বলে সমাজচ্যুত করেন, যে তোমরা আগের দিনে করতো না। এটাও কিন্তু এক ধরনের শাস্তি, যে তোমাদের আমরা কোনো ধর্মীয় কাজে, ধর্মীয় সমাবেশে, ধর্মীয় কোনো অনুষ্ঠানে তোমাদের আমরা চাই না, দেখতে চাই না। করেন, দেখবেন অন্তত একটু লজ্জা হলেও হইতে পারে, সম্ভাবনা কম। কারণ যে মন্ত্রীরা নিজের মেয়ে, নিজের বোন, নিজের শালী মুসলিমদের সঙ্গে বিয়ে দিয়ে মন্ত্রী এমপি হয়, তাদের তো আর লাজ লজ্জা আছে কিনা সেটা তো বুঝতেই পারতেছেন। তো যাই হোক, আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে হিন্দু মহাজোট আগেও ছিল, এরা নিরেট একটা হিন্দু সংগঠন। এই তথাকথিত এই সমস্ত ওই রামনবমী পালন করতে গিয়ে বঙ্গবন্ধুর জীবনী আলোচনা করে না, শেখ হাসিনার জীবনী আলোচনা করে না, সাম্যবাদের চিন্তা আলোচনা করে না। রামনবমী পালন করতে গেলে শুধু রামের কাহিনী বলে, রামায়ণের চেতনা তৈরি করে, রামের কাহিনী মানে পরিবার থেকে আমরা কি শিক্ষা লাভ করি সেইটা করে। রথযাত্রা করতে গেলে জগন্নাথ দেবের আলোচনা করে, বঙ্গবন্ধুর আলোচনা না, ওই সাম্যবাদের আলোচনা না, মুক্তিযুদ্ধের চেতনার আলোচনা না। কিভাবে মানে জগন্নাথের চেতনা সেইখানে আপনি পান, সেই জিনিসটা করবেন। আপনার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনের সময় কিংবা দুর্গাপূজা পালনের সময় এইটাই যারা করে সেই হলো হিন্দু মহাজোট। আর যারা এইগুলো বাদ দিয়ে নামে হচ্ছে দুর্গাপূজা, নামে হচ্ছে জন্মাষ্টমী পালন, মঞ্চে উঠে সাহেব ওবায়দুল কাদের সাহেব বক্তব্য দেয়, এখানে প্রামাণিক নামে একজন আছে যিনি অমক করে তমক করে। আরে বেটা, তুমি হিন্দু সমাজের, তোমার আমলে হিন্দু কমিয়ে গেল 3%, তুমি হিন্দু সমাজ রক্ষা করছো? মডেল মসজিদ বানাইছো 550টা মডেল মন্দির বানাই দিছো তুমি, তা না দিয়ে মানে তুমি মানে কিভাবে যে আবার হিন্দু সমাজের দাবি দেওয়ার কথা বলে তাকে কেমনে ঘাড়ে টিপিয়ে ধ্বংস করা যায় সেইটা। এবং আবার কিছু হিন্দুরা তাতে নাচানাচি, হ্যাঁ ঠিক করেছে গোবিন্দ প্রামাণিকরে ঘাড়ে ধরে থামানো হয়েছে। কারণ গোবিন্দ প্রামাণিক আবার মডেল মন্দিরের দাবি করে, দুর্গাপূজায় 3 দিনের ছুটি দাবি করে, রথযাত্রায় ছুটি দাবি করে,
অতএব মানে এই সমস্ত উদ্যোগ এগুলো করার দরকার কি? আমরা আওয়ামী লীগ থেকে মাঝে মাঝে ভাতা পাই, মাঝে মাঝে সুযোগ সুবিধা পাই, ওই ওরা খাবার দাবার খেয়ে দিয়ে কুত্তার কাছে যেমন ফেলে দিলে কুত্তারা চাটিয়ে চুটিয়ে খায়, আমরা সেরকম চেটে চুটিয়ে খাই, তাতেও তো পাই। আমরা কিছু না পাওয়া চাইতে এই সমস্ত মানে আটে জিনিসও তো আমরা খেয়ে পাই, ওরা খাওয়া দাওয়ার পরে ফেলে দেয়, সেটা তো আমরা পাই। অতএব আমরা সেগুলো খাই, খেয়ে তো আনন্দে আছি। তো এই মানসিকতার লোকগুলো যতক্ষণ পর্যন্ত বেশি থাকবে এবং এদের পিছনে মানুষ যখন নাচানাচি করে, তাহলে হিন্দু সমাজ বাঁচবে কি করে? পূজা যখন পরিষদ এবং ঐক্য পরিষদ দুটোই এরকম, ওদের ওই মানে মানে উচ্ছিষ্ট খাওয়া দল, প্রত্যেকে জানে, সবাই জানে, এরপরেও দেখেন বিভিন্ন জায়গায় তাদের পিছনে ছুটতেছে। এবং তাদের দেখা দেখি আর যারা হিন্দুদেরকে আমরা হিন্দুত্ব বোধে আনতে গেছিলাম, এরাও তাই, ওরা খায় আমরা খাবো না কেন, ওরা পায় আমরা পাবো না কেন, ছুটলো আর কি। এলে বিষয়। তো সেই কারণে সামনে রথযাত্রায় বাংলাদেশের 64 জেলায় যেখানে যা আছেন, আপনারা সেই রথযাত্রাটা যথাযথভাবে পালন করেন। গরমের দিন এখনো শেষ হয় নাই, একটু আপনারা শরবত, যারা রথযাত্রা আসে তাদেরকে একটু শরবত অল্প পয়সার মধ্যে আপনারা খাওয়াতে পারেন। লাভ জিহাদের হাত থেকে বাঁচানোর জন্য আপনারা লিফলেট তৈরি করে সমস্ত ভক্তদের কাছে পৌঁছে দিতে পারেন। হিন্দু সমাজকে জাগ্রত করার জন্য, অধিকার আদায়ের জন্য আপনারা একটা লিফলেট তৈরি করে বিতরণ করতে পারেন যে আমরা জাতীয় সংসদের সংরক্ষিত আসন চাই, আমরা পৃথক নির্বাচন চাই, আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় চাই, আমরা রথযাত্রায় ছুটি চাই, আমরা দুর্গাপূজায় 3 দিনের ছুটি চাই, আমরা কালী পূজায় 2 দিনের ছুটি চাই। এগুলো চাইতে হবে, না চাইলে আপনারা দেবে কে? এবং সেই জোরালো ভাবে চাইতে হবে। এই হলো বিষয়টা। তো এইগুলো আপনারা করেন। আর এর মধ্যে আমরা যেটা করেছিলাম যে আমরা আমাদের সীমিত স্বার্থ জানেন যে খুলনার তো আপনারা জানেন প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে খুলনা সাতক্ষীরা অঞ্চলে। আমরা ওই সময় আমাদের সাধ্যমতো কিছু মানুষ এই 2-2.5 লাখ টাকার জিনিসপত্র নিয়ে আমরা ওখানে দিয়ে আসছি। দেখেন আর কোনো হিন্দু মহাজোট কিন্তু যায়নি। হিন্দু মহাজোটের নামে কিন্তু অনেকগুলো সংগঠন, হিন্দুর নামে মানে বললাম তো কেউ 1000 সংগঠন, তারা কিন্তু এই হিন্দুদের, ও এলাকা তো হিন্দু প্রধান এলাকা, তাদের জন্য কিন্তু এমনি দেখেন গে বিবৃতি ফেসবুকে ভাষায় ফেলতেছে, এই করেন ওই করেন, এটা করেন না কেন, ওটা করেন না কেন, এই করলে এইগুলো করে। কিন্তু জান যে ঠিক আছে আমরা 100 টাকা করে প্রত্যেক মানুষ বছরে মাসে 100 টাকা কিন্তু দান করা কোনো ব্যাপার না, দেবে না। সিলেটে হিন্দুরা, বহু হিন্দু কান্না করতেছে, সিলেটেও কোটি কোটি টাকার মালিক হিন্দুরা আছে, দেয় না। আমি তো খুলনায় গিয়ে দেখলাম, খুলনার বহু ধনী হিন্দু আছে, তার বাড়ির পাশে হিন্দু কান্নাকাটি করতেছে, না খেয়ে মরতেছে, তারা কিন্তু 10 পয়সা দিল না। আমি জানি আমাদের খুলনায় হিন্দু মহাজোটেরও বড় বড় ধনী লোক আছে, তারা না। তাদের মধ্যে যদি আমরা চেতনাটা না জাগে, তাদের তো বারবার বলতেছি, যদি তাদের মধ্যে পাশের হিন্দুরা কান্নাকাটি করলে তার সেই কান্নার রোল যদি তার কান পর্যন্ত না পৌঁছায়। আমি ঢাকা থেকে যাই, আমরা কিছু যাই ওখানে ত্রাণ দিয়ে আসতেছি, কিন্তু খুলনার লোকের মধ্যে সেই বোধ নেই। চিটাগাংয়ের মানে সিলেটের সেই হিন্দুদের মধ্যে সেই চেতনা নাই। বাড়ি আছে, 5 তলা 10 তলা বিল্ডিং আছে, অনেক টাকা আয় আছে, কিন্তু সেখান থেকে 5000 টাকা নিয়ে 5 জন গরিব হিন্দুরে যে ঠিক আছে যে 1000 টাকার আপনার কিছু চাল ডাল তেল কিনে দিলাম, অন্তত 1 সপ্তাহ আপনারা খেয়ে বাঁচেন, এই বোধটা কিন্তু গড়ে ওঠেনি। আমরা কিন্তু গত 35 বছর যাবৎ ঠিক এই চেতনা জাগ্রত করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু হিন্দুদের মধ্যে সেই চেতনা জাগে নাই। এরা আছে কেমনে, এক জায়গাতে এক জায়গায় গেলে পরে এরা মনে করে আমরা একটা বক্তব্য দেবো, আমাদের কেন্দ্রীয় নেতাদেরও আমরা দেখছি আর কি, ওই দিনাজপুরে প্রোগ্রাম হচ্ছে, আমরা যাবো ওইখানে। সে মনে করছে যে আমি যে বক্তব্য জানি, আমার যে মানে জ্ঞানের ভান্ডার আমার দেহের মধ্যে আছে মুখে, এইটা দিলে মানে সব হিন্দুরা মানে হিন্দু হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো ভগবান শ্রীকৃষ্ণ সেই আমলে একটা বক্তব্য দিয়েছিল কথোপকথনের মাধ্যমে দুর্যোধনের কাছে, যেটা আজকে 5000 বছর পরেও সারা পৃথিবীতে পাঠ্য হিসেবে আছে, সমস্ত মানুষের হৃদয়ে আছে গীতা। সেই শ্রীকৃষ্ণের বাণীটাও দুর্যোধনরা গ্রহণ করে নাই, ভগবানের বাণী গ্রহণ করে নাই, ভগবানের বাণী অনুযায়ী কাজ করে নাই। এমনকি পাণ্ডবরাও না। অর্জুনকে এই যুদ্ধে প্রবৃত্ত করতে একটা গীতা তৈরি করা লাগছে, তারপরেও অর্জুন যায় না। সে পর্যন্ত শ্রীকৃষ্ণ নিজে রথে সারথি হয়ে যুদ্ধে নামছে, তারপর অন্যেরা যুদ্ধে নামছে। তাহলে আপনি মনে করেন ভগবান শ্রীকৃষ্ণের বাণীর চাইতেও কি আপনি বড় বাণী দিতে পারেন যে আপনার বক্তব্য শুনে সব মানুষ মানে সচেতন হয়ে যাবে? তাহলে শ্রীকৃষ্ণ মাঠে নামলো কেন? আপনারা মাঠে নামবেন না, খালি হলে কেউ মনে করেন আমরা গীতা সুর করে পড়লেই সব বৈকুণ্ঠ ধাম আমাদের আসে গেল। শ্রীকৃষ্ণ তার গীতা অর্জুনকে সুর করে মানে পাঠ করতে বলে নাই। গীতায় বলছে যে তোমার এই রাজ্যটা
তোমার ছিল, কুরুরা কেড়ে নিয়ে গেছে, এই রাজ্য উদ্ধার করতে হবে তোমার। তাহলে এটা পলিটিক্যাল ব্যাপার। তাহলে আজকে যারা গীতা পড়ে, যারা গীতা পাঠক, মানে তারা বলতে পারে না যে তোমার এই রাজ্যটা আজকে হাতছাড়া, এই রাজ্য পুনরুদ্ধার করাটাই হলো গীতা পাঠের উদ্দেশ্য। তা না হলে কেউ এই সুরে, কেউ হারমোনিয়াম সুরে, এটা ভালো, গীতা পাঠ চর্চা করছে, একেবারে নাই মামাচ্ছে, কিছুই পড়তেছে না সেটা, কিন্তু কয়টা যুবক ছেলেকে বাচ্চাদের পড়ায়, বাচ্চাদের আর সচেতনতা দরকার নেই, তারা গীতা পাঠ করতেছে, এটাই ভালো। কিন্তু যারা ইয়াং এবং বয়স্ক, তাদেরকে তো বলবে যে গীতার বিষয়টা কি, মর্মটা কি, এই বোধ নাই। রামায়ণ পড়তেছে বাড়ির মেয়ে, এই যে সেদিন দেখুন, মানে বাড়ির নাম রামায়ণ, ভাইয়ের নাম লবকুশ, কিন্তু মেয়ে হলো এক মুসে জহিরের সঙ্গে বিয়ে বসলো। তার মানে ওর বাপ আবেগ আছে, রামায়ণের আবেগ আছে, কিন্তু ছেলে মেয়েদেরকে মানে রামায়ণের মূল কথাগুলো শিক্ষা দেয় নাই। দেখেন মুসলিমের হাত ধরে চলে যাচ্ছে, এই কলকাতায় মানে 2 দিন আগের ঘটনা। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, কেন ঘটতেছে? গীতা পড়তেছে, গীতাও পরে আবার মুসলিমের সঙ্গে প্রেমও করে, এরকম বহু ঘটনা দেখতেছেন। কেন করতেছে? কারণ তার মধ্যে যে গীতার চেতনার, হিন্দুত্বের চেতনার, এই চেতনাটা তো আপনি দেখাচ্ছেন না। গীতা পাঠ করতেছে, সুর করে পড়তেছে, আবার শিখিয়ে দিচ্ছেন আমাদের মধ্যে কতগুলো আহম্মক, এই যে ইংরেজ আমলে কতগুলো আহম্মক মানে ধর্মীয় নেতা তৈরি হয়েছে। কেউ কেউ বুদ্ধ ঈশায় বিভেদ করে শ্রী চৈতন্য রসুল কৃষ্ণের জীবদ্ধারা আবির্ভাব হয়, তাও জানিস না, এই সমস্ত তত্ত্ব কথা বলে। তার কাছে এর আগে আমি একজনের কাছে এরকম জিজ্ঞেস করলাম যে আরে ভাই, আপনি বলছেন যে বুদ্ধ ঈশা এদের বিভেদ করা যাবে না, শ্রী চৈতন্য রসুল বিভেদ করা যাবে না, আপনার রসুল লাস্টে হচ্ছে একবার চিন্তা করছিল সে 100টা উট কুরবানি দেবে, 67টি উট কুরবানি দেওয়ার পরে তার হাত ব্যথা করতেছে। আপনার যে ভগবান, একটা হাঁস জবাই করতে দিলে পারবে? উট কুরবানি তো দূরের কথা। আর খন্দকের যুদ্ধ 82 বার যুদ্ধ করছে, আপনার গুরুদেব কয়বার যুদ্ধ করছে? এইটা বললে এবার হা হয়ে যায়, বুঝছেন, সব একাকার। এই সমস্ত উদ্ভট জিনিস চর্চা করে আমাদের সমাজকে আরো ধ্বংস করতে এই সমস্ত মানে উদ্ভট মহাপুরুষরা। বেদ পড়ে না, বেদান্ত পড়ে না, রামায়ণ পড়ে না, মহাভারত পড়ে না, গীতা পড়ে না, ভাগবত পড়ে না, কোরআন পড়ে না, বাইবেল পড়ে না, হাদিস পড়ে না, কোনো কিছু পড়ে না, ইসলামের ইতিহাস জানে না, মধ্যযুগের ইতিহাস জানে না, কোনো কিছু না, নিজের একটা ধর্মগ্রন্থ বানায় ফেলে। প্রত্যেকেই এক এক গুরুদেব এক এক নিজের গ্রন্থ বানায় ফেলছে, মানে মূল রুট থেকে তাদের কোনো সম্পর্ক নেই। তো এই জিনিসগুলো করেই তো আরো ধ্বংসের। গ্রুপিং বানায় ফেলছে, কেউ 5000 ভক্তরা একটা গ্রুপ বানাইলে পারে সে ভগবান, কেউ 10,000 লোকের একটা গ্রুপ বানাইতে পারলেই সে ভগবান। আমাদের সমাজ থেকে 1000 বছরের যে আজকে এই বাংলার থেকে 17 কোটি লোকরা যে কনভার্ট হয়ে গেল, এই 17 কোটি লোককে কি আপনি সমাজে ফেরত আনার কোন চিন্তা করছেন? না, সেটা করেন না। কিন্তু হিন্দু সমাজের মধ্যে যে 2 কোটি হিন্দু আছে, তার থেকে আপনি 10,000 কেমনে আপনার মতাদর্শে আনবেন সেই চিন্তায় আপনি। আমরাও যাচ্ছি, আমরাও সেখানে শিষ্য হচ্ছি, আমরা তাকে ভগবান বানায় ফেলতেছি, সেও ভালো হয়েছে, সেও ভগবান হয়ে গেল। আজকে 17 কোটি হিন্দুকে যারা মুসলমান বানাইল, এরা কেউ নবী হইল না, রাসুল হইল না, আল্লাহ হইতে পারল না। আর আপনি 17 কোটি লোকরে আপনার সমাজে ফেরত আনার তো হিম্মত আপনার নাই। আপনার নিজের সমাজের কতগুলো লোকরে এক এক তত্ত্ব চর্চা করে আপনি গ্রুপিং তৈরি করবেন, আপনি ভগবান। এলে বিষয় তো যাই হোক, অনেক দীর্ঘ সময় করলাম। তো রথযাত্রা আপনারা ব্যাপকভাবে উৎসব করেন সমস্ত গ্রামে গ্রামে, কারণ এইগুলো কিছু লোক মানে এই আছে, মানে বিভ্রান্ত করার লোক আছে, আপনাদেরকে নানাভাবে বিভ্রান্ত করবে যাতে আপনি হিন্দুরা এক হতে না পারে, হিন্দুদের মধ্যে গ্রুপিং তৈরি করতে পারে। ওই যে আমি ওই দিন বললাম যে হিন্দু মহাজোট নাম, মানে যেই একটা সংগঠন করবে হিন্দু মহাজোট নাম দেবে, যাতে হিন্দুরা এটা নিয়ে বিভ্রান্তি হয়। এই দেশে তো নামের অভাব নাই, হিন্দু ঐক্য জোট করলেও তো করে না, সেটা দেবো না, হিন্দু মহাজোট নাম দিয়ে করতে হবে। কেন করতে হবে? কেন? যে সরকারের ভিতরে ইন্ধন আছে, পয়সা দেয়, দুটো এনতে 5 লাখ নিলাম, এদেরকে 50,000 টাকার খিচুড়ি দিয়ে দিলাম, আর বাকি টাকা তো পকেটে থাকলো। হিন্দু মহাজোট একটা ব্র্যান্ড, এই নাম বললে পরে সব জায়গায় ইন্ডিয়া গেলে পরে দেখা সাক্ষাৎ করা যায়, একটু ছবি তোলা যায়, অন্য নাম দিয়ে গেলে পরে চিনবে না, জানবে না আমি হিন্দু মহাজোটের নেতা। তো সেই কারণেই আজকে আমরা কান্তজিন মন্দিরের যে বিষয়টা, সেটার ব্যাপারে আমরা সবসময় নজরে রেখেছি। হরিজন পল্লীর ব্যাপারে আমরা এই হাইকোর্টে মামলা চলছে, 4 তারিখে আমি থাকব। আর এরপরে মামলা যাই হোক আর না হোক, আমরা আমাদের বক্তব্য হচ্ছে ওখানে প্রত্যেকটি হরিজনের প্রত্যেকটি পরিবারকে একটা করে বাড়ি করে দিতে হবে, একটা ফ্ল্যাট করে দিতে হবে, হয় বাড়ি নাহলে ফ্ল্যাট দিতেই হবে। সে সরকারি চাকরিতে, সিটি কর্পোরেশনের চাকরিতে থাকবে না থাকবে, এটা দিতে হবে। আচ্ছা, এটা না হলে আমরা সারা বাংলাদেশে আবার কর্মসূচি দেব। দ্বিতীয়ত, রথযাত্রার দিনে আমাদের ছাত্র মহাজোট ঢাকার বিভিন্ন ইসে থাকবে, ধামরাইতে থাকবে,
আমাদের নবাবগঞ্জে থাকবে, আমাদের ব্যাপক কর্মসূচি আছে। আমি নিজে একটু কুষ্টিয়াতে অনেক আগে কথা দিয়েছিলাম, যদিও আমার ছিল যে রাজশাহীতে ওরা আমাদের খুব অনুনয় বিনয় করছিল যাওয়ার জন্য। আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি, কারণ হলো আমি একটা মন্দির ওখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে আসছিলাম কুষ্টিয়ায়, তো সেই মন্দিরটা হয়ে গেছে, নির্মাণ হয়ে গেছে। তো ওরা আমার সেই সময় বলে রাখছে যে রথযাত্রার সময় এসে আপনি আবার এসে আমাদের এই রথটা উদ্বোধন করে যাবেন। আমি ওই সময় কথা দিয়ে আসছিলাম, তা নাহলে আমি ঢাকা ছেড়ে যেতাম না। আমার ঢাকায় যারা আমাদের অন্যান্য নেতৃবৃন্দ তারা ঢাকায় থাকবেন। তা আমরা চাই যে ভগবান যে এই যে জগন্নাথ দেবের মানে রথযাত্রাটা, এটাকে ব্যাপকভাবে আপনারা পালন করেন। এটা বিশাল মহত্বের বিষয়। এই বিষয়গুলো নিয়ে আজকে আর বললাম না। আমরা হিন্দু মহাজোটের সমস্ত জেলায়, যে জেলাগুলোতে আপনারা একটু ঝিমিয়ে আছেন, তারা একটু গা ধারা দেন। কমিটিগুলোর যাদের মেয়াদ শেষ হয়ে গেছে তারা একটা আহ্বায়ক কমিটি করে আমাদের কাছে দেন, আমরা অ্যাপ্রুভ করে দেব। উপজেলাও তাই। আর যেখানে যেখানে যা কমিটি করা দরকার সেগুলো আবার নতুন করে সম্মেলনের মাধ্যমে একটার পর একটা কমিটি করেন। সম্মেলন করলেই আপনাদের মধ্যে একটা জাগরণ তৈরি হবে, আর এই রথযাত্রাটা ব্যাপকভাবে পালন করেন। সবার মঙ্গল কামনা করছি। সর্বেষাং মঙ্গলাং ভবৎ, সর্বেশান্তি নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগবত। নমস্কার সবাইকে।